নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টের 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন বিজেপিকে ভোট দিতে বলে বিএসএফ রাজি না হওয়ায় গ্রামবাসীদের গুলি মারধর, গুলিতে আহত হয় কয়েকজন। আক্রান্তের অভিযোগপত্র হাতে নিয়ে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর এত বড় সাহস, এমনও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করছেন তিনি। তার বক্তব্য, গ্রামে ঢুকে বিএসএফ বিজেপিকে ভোট দিতে বলে, রাজি না হওয়ায় মারধর, গুলিও চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। তারা যখন বলছে আমার কাছে কমপ্লেন আছে, আফতাবউদ্দিন মিয়া কমপ্লেন করছে যে 19 তারিখে দুপুর 12টার সময় আমাদের গ্রামে হঠাৎ করে 4-5 জন বিএসএফ ক্যাম্প ব্যাটালিয়ন থেকে বেরিয়ে বিএসএফ ঢুকে পড়ে উক্ত সময় আমাদের গ্রামে মহিলারা ও লোকজন মাঠে কৃষিকার্য অবস্থায় ছিলেন। বিএসএফরা আমাদের লোকজনকে ডাক দিলে কিছু লোক তাদের কাছে যায়, তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তখন আমাদের গ্রামের উপপ্রধান উক্ত স্থানে এসে দাঁড়ান, উক্ত ঘটনার প্রতিবাদ করেন। তৎক্ষণাৎ বিএসএফরা তাদের হাতে থাকা বন্দুক এবং গ্যাস লাঠি দিয়ে গ্রামবাসীগণকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে জখম করে এবং বলে বিজেপিকে ভোট না দিলে সবাইকেই গুলি করে মারবো। এত সাহস! আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন গ্রামে গিয়ে বিজেপিকে ভোট দিতে বলছে বিএসএফ, রাজি না হওয়ায় মারধর করা হয় গ্রামবাসীদের, এমনকি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। এবং সেই অভিযোগপত্রই মমতা বন্দ্যোপাধ্যায় হাতে পৌঁছে দেন। আক্রান্তের অভিযোগপত্র, সেটা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে বেরিয়ে তার বক্তব্য যে প্রথম দফার নির্বাচনের দিনে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে বিএসএফ গ্রামবাসীদের উদ্দেশ্যে, কিন্তু গ্রামবাসীরা রাজি না হওয়ায় তাদেরকে মারধর করা হয়, এমনকি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন গ্রামবাসীদেরকে বিজেপিকে ভোট দিতে বলেন বিএসএফ, যদিও রাজি না হওয়ায় মারধর করা হয়, এমনকি গুলিও চালানো হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্তের অভিযোগপত্র হাতে নিয়ে চাঞ্চল্যকর এই দাবি করেছেন তৃণমূল নেত্রী। কমিশনে নালিশ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো কি বলেছেন শোনাবো আপনাদের। What is this going on? একটা nuisance is going on. What nuisance is going on? This is the complaint letter of the victim family. যার গুলি লেগেছে বিএসএফ এর, সে বলছে the villagers are complaining that BSF is asking them to vote for BJP. If not, then they will fire on the villagers. আমি ভেবে পাই না অডাসিটিটা কোথায়। May I request the election commission, please open your eyes. Please open your eyes and take necessary care. আমি বলবো আমার প্রার্থীকে এটা আমাদের হেডকোয়ার্টারেও পাঠান, আপনারাও ইমিডিয়েট কমপ্লেন করে ইলেকশন কমিশনকে একটা জানিয়ে দিন। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের সভাতে যে বিস্ফোরক দাবি করেছেন। ভোটের দিন বিজেপিকে ভোট দিতে বলে বিএসএফ, রাজি না হওয়ায় গ্রামবাসীদের গুলি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকরা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন
বিএসএফ এর বিরুদ্ধে তার গুরুতর অভিযোগ যে গ্রামে গিয়ে বিজেপিকে ভোট দিতে বলেন বিএসএফ এর আধিকারিকরা, রাজি না হয় তাদেরকে মারধর করা হয়েছে, গুলি চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক আক্রান্তের অভিযোগপত্র পড়েন তিনি, কি বলবেন? আসলে উনি বৈদিক রঙের পরিবর্তে যখন অন্য রং দেখতে চাইছেন, মানে সবুজ দেখতে চাইছেন, ওনার মনের মধ্যে কোথাও একটা অন্য কোন দেশের কাজকর্ম, তাদের নির্বাচন পদ্ধতি ঘোরাফেরা করছে। পাকিস্তানের নির্বাচন হয়তো তার অবচেতন মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখান থেকেই উনি এ ধরনের কথাবার্তা বলছেন। কার্যত এ ধরনের কথাবার্তা বলে তিনি পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যমের কাগজের কিছুটা জায়গা ভরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই বক্তব্যকে গ্রহণ করবে না, আর মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক উচ্চতার মানুষের থেকে এ ধরনের বক্তব্য গ্রহণ করে না। যিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরাসরি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করতে পারেন, তাকে লোকসভা নির্বাচনে ভোট দেবে পশ্চিমবঙ্গের মানুষ এতটা অতর নয়, এতটা মূর্খ নয়। শ্রমিকদা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। এটা নিয়ে বেশি আলোচনা করবে, মানুষও তাদের অসুস্থ মনে করবে। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে যাবেন? আমি আবার বলছি যারা এই নিয়ে বেশি আলোচনা করবে তাদের মানুষ অসুস্থ মনে করবে, আর তারাও গুরুত্ব হারাবে। তাদেরও এই ধরনের দেশ বিরোধী অবস্থানের জন্য মানুষ দায়ী করবে। এইসবের কথার গুরুত্ব বাংলার মানুষই দেয় না, তো বিজেপি সাধারণ একটা স্কুল গোয়িং বাচ্চা ছেলেও এগুলোকে এই বক্তব্যের কোন প্রতিষ্ঠা দেবে। বেশ, অনেক ধন্যবাদ শ্রমিকদা। কথা বলছিলাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন বিএসএফ এর বিরুদ্ধে, তিনি বিস্ফোরক দাবি করছেন। ভোটের দিন বিজেপিকে ভোট দিতে বলে বিএসএফ, আর তাতে রাজি না হওয়ায় গ্রামবাসীদেরকে মারধর করা হয়, গুলি ছোড়া হয়, এমনটাও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক আক্রান্তের অভিযোগ হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছেন, যদিও তার এই বক্তব্যের সমালোচনা করলেন বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি দাবি করছেন শুনুন আরেকবার। লেটার অফ দ্য ভিকটিম আফতাবউদ্দিন মিয়া কমপ্লেন করছে যে 19 তারিখে দুপুর 12টার সময় আমাদের গ্রামে হঠাৎ করে 4-5 জন বিএসএফ ক্যাম্প ব্যাটালিয়ন থেকে বেরিয়ে বিএসএফ ঢুকে পড়ে উক্ত সময় আমাদের গ্রামে মহিলারা ও লোকজন মাঠে কৃষিকার্য অবস্থায় ছিলেন। বিএসএফরা আমাদের লোকজনকে ডাক দিলে কিছু লোক তাদের কাছে যায়, তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তখন আমাদের গ্রামের উপপ্রধান উক্ত স্থানে এসে দাঁড়ান, উক্ত ঘটনার প্রতিবাদ করেন। তৎক্ষণাৎ বিএসএফরা তাদের হাতে থাকা বন্দুক এবং গ্যাস লাঠি দিয়ে গ্রামবাসীগণকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে জখম করে এবং বলে বিজেপিকে ভোট না দিলে সবাইকেই গুলি করে মারবো। এত সাহস! ছেড়ে দেবেন সাধারণ মানুষ? হোয়াট ইজ দিস গোয়িং অন? একটা নুইসেন্স ইজ গোয়িং অন। হোয়াট নুইসেন্স ইজ গোয়িং অন? দিস ইজ দ্য কমপ্লেন লেটার অফ দ্য ভিকটিম ফ্যামিলি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, কলকাতার ভিতরে স্বাগত জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে ভোটের দিনকে, প্রথম দফার ভোটের দিনকে বিএসএফ গ্রামে ঢুকে গ্রামবাসীদেরকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলে, রাজি না হওয়াতে তাদেরকে মারধর করা হয়, গুলি ছোড়া হয় বলেও দাবি করেছেন। কি বলবেন আপনি? সেখানে তো রাজ্য পুলিশও নিশ্চয়ই ছিলেন। রাজ্য পুলিশ তারা অভিযোগ দায়ের করে এফআইআর করে তদন্ত শুরু করছেন না কেন, এবং এই তদন্ত করে প্রাথমিক রিপোর্ট কেন নির্বাচন কমিশনকে পাঠাচ্ছেন না? কমিশনে যাবেন বলেছেন। হ্যাঁ, যাওয়া উচিত। যাবেন তো উনি অনেক কথাই বলেন, কিন্তু কখনো আমরা দেখি না এফেক্টিভলি গেছেন। যাওয়া তো উচিত। এত বড় একটা অভিযোগ নিয়ে তো লড়াই করা উচিত। যদি তথ্য থাকে, উনি লড়াই করতে ভয় পান, আমাদের দিয়ে দিন, আমরা সেই তথ্যের ভিত্তিতে লড়াই করব। বেশ,
অনেক ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে তিনি বললেন যদি তথ্য থাকে তাহলে তৃণমূল কংগ্রেস যাক নির্বাচন কমিশনের কাছে, যদি তারা না যেতে পারে তাদেরকে দিয়ে দিক, অর্থাৎ সিপিএম কে দিয়ে দিক, তারা এর বিরুদ্ধে লড়াই করবেন, এমনটাও কিন্তু জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, যদি সঠিক তথ্য থাকে তাহলে তারা লড়াই করুক, কমিশনের কাছে যাক, এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে সিপিএম কে দিয়ে দিক, বরং সিপিএম এ ব্যাপারে লড়াই করবে, এমনটা কিন্তু জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদিও এ ব্যাপারে বিএসএফ এর ঠিক কি বক্তব্য, তাদের কোনো রিয়াকশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে গুরুতর অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর বিরুদ্ধে, বিএসএফ এর কোনো বক্তব্য পাওয়া যায়নি এক্ষেত্রে। বালুরঘাটের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক দাবি করেছেন বিএসএফ এর বিরুদ্ধে। ভোটের দিন, অর্থাৎ রাজ্যে যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, 3টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। সেক্ষেত্রে তার অভিযোগ, প্রথম দফার ভোটে বিএসএফ গ্রামে ঢুকে গ্রামবাসীদেরকে বলেন যে বিজেপিকে ভোট দিন, আর রাজি না হওয়াতে তাদেরকে মারধর করা হয়, গুলি ছোড়া হয় বলেও জানিয়েছেন। কয়েকজন তাতে আহত হয়েছেন। এক আক্রান্তের চিঠি, সেটিকে তুলে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে তোপ দাগেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। শুভেন্দুর বোমা মন্তব্য, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিতে পারে, পুলওয়ামার মতন চক্রান্ত ভেঙে দেব আমরা, বোমার জবাব দেব কালীপটকায়, পিএম কেয়ারের টাকা কোথায় গেল, কুমারগঞ্জের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলওয়ামায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা। গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো, আমি বলি আগে একটা কালীপটকা ফাটা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো, বোমা তো তোদের বিরুদ্ধে। পিএম কেয়ারের টাকা গেল কোথায়? গদ্দার জবাব দাও, বিজেপি জবাব দাও। কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে, গেল কোথায়? জবাব দাও। সবাইকে অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে বলেছিলে, কেউ পেয়েছে? প্রতিনিধি পীযূষ সরকার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য, এই মন্তব্যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা এই বিষয়টাকে কিভাবে বলছেন, যেখানে মমতা বলছেন যে তিনিও টার্গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট? দেখো ঋষিকেশ, তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল মালদা জেলায় শুভেন্দু অধিকারী সভা করেছিলেন। সেই সভা থেকেই তিনি কিন্তু বলেছিলেন যে আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরেই বোমা বিস্ফোরণ করবেন। এই বোমা বিস্ফোরণের প্রেক্ষিতে আজকে কিন্তু কুমারগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং সেখানে কিন্তু প্রথমে তিনি বলেন যে শুভেন্দুকে গদ্দার বলেন, পাশাপাশি তিনি কেন বিজেপিতে গিয়েছিলেন সে নিয়ে বিশ্লেষণ করেন। কিন্তু তারপরেই তিনি যে মারাত্মক কথা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই টার্গেটে রয়েছেন শুভেন্দু অধিকারীর। তাদের দুজনকে কোনো সময়ে তাদের উপরে আঘাত আসতে পারে, শারীরিক আঘাত আসতে পারে, তাদের বিরুদ্ধে তাদেরকে বোমাতে উড়িয়ে দেওয়া হতে পারে, এমন কিন্তু আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ঘটনার পরেই সাধারণ যারা তৃণমূল কর্মী সমর্থকরা যারা এসেছিলেন তারা কিন্তু প্রায় ক্ষোভ দেখাতে দেখা যায় এবং তারা কিন্তু বলেন যে এটা কি হচ্ছে, রাজনীতিতে বহুজন আসবেন বহুজন যাবে, এটাই স্বাভাবিক ক্ষেত্রে, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা। অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুমারগঞ্জের সভা থেকে বলছেন যে আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা অর্থাৎ বিজেপির উদ্দেশ্যে তার বক্তব্য, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। ভয়ঙ্কর অভিযোগ। বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সঙ্গে তার 2000% রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার জীবনহানির আশঙ্কা তিনি করছেন।
আমি প্রশাসনকে বলবো উনি যাকে দিক নির্দেশ করছেন বা যাদের দ্বারা ওনার যদি মনে হয়ে থাকে তার তো একটা বেসিক রিজন থাকবে যে কেন মনে হয়েছে ওনার এটা। তাহলে ওনার কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন বা ইনপুট, বা উনি তো পুলিশ মন্ত্রী, তাহলে ওনার আইজি বা ওনার ইন্টেলিজেন্স ইনপুট আছে। যদি তাই থেকে থাকে তাহলে যারা এর পেছনে চক্রান্ত করছে তাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। আমরা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর এহেন কথাবার্তায়। সৌম্যদা, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে, এবং তিনি বললেন ভয়ঙ্কর এই অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, যে আশঙ্কা করছেন, অবিলম্বে যাদেরকে তিনি মনে করছেন যে দ্বারা তিনি আক্রান্ত হতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত, তাদেরকে গ্রেপ্তার করা উচিত, এমনটাই মন্তব্য করলেন সৌম্য রায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি আশঙ্কা করছেন, কি অভিযোগ করছেন, শুনুন আরো একবার। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না। এবং আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময়দা, কলকাতা টিভিতে স্বাগত জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমিও টার্গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টার্গেট, এরা অর্থাৎ বিজেপি জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, তিনি আশঙ্কা করছেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তন্ময়দা শুনতে পাচ্ছেন? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে তিনিও টার্গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট, তার এই মন্তব্য শুভেন্দুর বোমা মন্তব্য, অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি গতকাল মালদা থেকে বলেছিলেন যে আগামী সপ্তাহে বোমা ফাটবে, এবং সেই পরিপ্রেক্ষিতে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রানাঘাটে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফুলের প্রার্থী আর বাড়ি থেকে বেরোতে পারবে না। 5 বছর আপনারা এক বুক আশা, স্বপ্ন, চাহিদা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে 2019 সালে জিতিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে। বলুন মায়েরা যারা এসছেন আজকে, আচ্ছে দিন এসছে 5 বছরে। 10 বছর আগে বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি দেশের ছিল, আর আজকে কি পরিস্থিতি দেশের হয়েছে। এই রানাঘাট নদিয়া জুড়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ তাঁত শ্রমিকের বসবাস। আজকে তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদী সরকার জিএসটি বসিয়েছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে 18% জিএসটি। আর বড় লোকের বাড়িতে তাকে হিরে, সেই হিরেতে জিএসটি হচ্ছে 0। প্রধানমন্ত্রী 2 দিন আগে জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে 10 বছরে আমরা ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা 5 বছরের মধ্যে দেখাবো। মানে 2014 থেকে 2024 প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে, 24 থেকে 29 উনি সিনেমা দেখাবেন। আপনি ট্রেলারে কি দেখলেন? প্রধানমন্ত্রীর দেখানো ট্রেলার, জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার। ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা। এই হচ্ছে ট্রেলারের নিদর্শন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরপরও সিনেমা দেখতে চান? সিনেমা দেখতে চান কি মায়েরা? সিনেমা দেখতে চান? দেখতে চান?
যারা কথা দিয়ে কথা রাখেনি, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছিল, आप बीजेपी का उम्मीदवार को जिताइए, बीजेपी को वोट देना मतलब मुझे वोट देना, मोदी को वोट देना। আমি জিজ্ঞেস করতে চাই রানাঘাট বাসীকে। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। তাকে দেবেন খালি নিজের অধিকার আর 5 বছর যে আপনার পাশে ছিল সেটা বুঝে দেবেন, সেটা মাথায় রেখে দেবেন। আচ্ছা বলুন, 2019-এর আগে প্রধানমন্ত্রী বলেছিল সব মতুয়া নমশূদ্র উদ্বাস্তু ভাইদের আমার সরকার নাগরিকত্ব দেবে। কেউ নাগরিকত্ব পেয়েছেন? আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিএ জুমলা। আজকে মায়েরা বুঝছেন সিএ জুমলা? বলুন বুঝছেন কিনা? সিএ এর যে অ্যাপ্লিকেশন 5 বছর আগে সিএ রুল তৈরি করার নাম করে 5 বছর আগে পাস হওয়া বিল, তার নিয়মাবলী তৈরি হলো ইলেকশনের ঘোষণার 7 দিন আগে। মমতা ব্যানার্জি আপনাদের 2021 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, হ্যাঁ কি না? বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? 5 বছর পরে যদি একটা ফর্ম আপনাকে বিলি করে বলতো 26-এর আগে যেই ফর্মটা ফিল আপ করুন, তারপর আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনারা সেই প্রতারণায় পা দিতেন? 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 মমতা ব্যানার্জি জবে বলেছে 2 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়িত করে দেখিয়েছে। আমরা এপ্রিল মাসে বলেছি, আর মে মাসে ক্ষমতায় আসার পর 1 জুন থেকে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আর বিজেপি বলেছিল নাগরিকত্ব আইন এনে নাগরিকত্ব দেবো, এখনো পর্যন্ত কেউ নাগরিকত্ব পায়নি। 40 পাতার ফর্ম তৈরি করেছে। সেই নাগরিকত্ব আইনে আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি আফগানিস্তানে থাকি। তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, আপনি সরকারি পরিষেবা যা পাচ্ছেন বন্ধ হবে, তারপর এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এখানে ক্যামেরা রয়েছে। আসামে শুনে রাখুন, যার নেতৃত্বে 19 লক্ষ লোক, যার মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, তাকে বিজেপি সরকার আসামের মুখ্যমন্ত্রী করেছে, হিমন্ত বিশ্ব শর্মা। আসামে এনআরসি হয়ে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। এরা সিএ করে যাচাই করে দেখবে কজন বাংলাদেশ থেকে এসছে, কজন আফগানিস্তান থেকে এসছে, কজন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে, তারপর এনআরসি করে এদেরকে বাইরে পাঠিয়ে দেবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন মায়েরা, বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনাদের ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, আপনারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, সাংসদ করেছেন, বিধায়ক করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে আপনাদের কারোর কাছে হাত পাততে হবে না। বিজেপির নেতারা বলছে সিএ করে সিএ এর নামে আপনারা অ্যাপ্লাই করুন। বিজেপির কোন নেতা সিএ এর পোর্টালে অ্যাপ্লাই করেছে? কেউ বলতে পারবে? করেছে? সিএ এর জন্য অ্যাপ্লাই করতে গেলে আগে আপনাকে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি। সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড সব বাতিল করে দেবে। আমি আপনাকে বলছি, আমি স্পষ্টভাবে বলি, বিজেপি অনেক জায়গায় বলছে সিএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার আইন নয়। এখানে ক্যামেরা রয়েছে। আমি বলছি যারা অ্যাপ্লাই করবে তাদের 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন। তারা সবাই নাগরিক, তাও ভুল বুঝিয়ে বলছে নাগরিকত্ব দেবো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনারা দেবেন।
7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন, আর নোটিফিকেশন করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যদি বলে যে ভারতবর্ষে আমরা সিএ এর পর এনআরসি করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে। আমি বুক ঠুকে বলে গেলাম। এরা মিথ্যে কথা বলে, এরা জুমলাবাজি, এরা জুমলাবাজদের দল। জুমলাবাজি করে মানুষকে ভাঁওতা দিয়ে, মানুষকে প্রতারণা স্বীকার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব 2 নম্বরই। আপনার পাড়ায়, এলাকায়, গ্রামে, অঞ্চলে কোন ভদ্র, মার্জিত, সভ্য, শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না। সব পাতাখোর, 2 নম্বরই, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই বিজেপিতে, সব 2 নম্বরই করে খাবার ধান্দা। আমি আপনাকে বলছি, 5 বছর আপনাদের সাথে গদ্দারি, বেইমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের, মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন, এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে, সিএ এনআরসির নামে জুমলাবাজি করে, রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। জগন্নাথ সরকার তাঁত শ্রমিকদের কাঁচা সুতোর উপর যখন জিএসটি বসায়, একটা চিঠি লিখেছে কেন্দ্রকে যে আমার লোকসভা কেন্দ্রে 3 লাখ, 3.5 লাখ তাঁতের শ্রমিকরা থাকে। আজকে কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে তাদেরকে তাঁতের কাজ ছেড়ে কাউকে টোটো চালাতে হচ্ছে, কাউকে অটো চালাতে হচ্ছে। আমি বলছি এই সরকার বদলাবে, তাঁত শ্রমিকদের তাঁতের সুতোর উপর জিএসটি আমরা 0 করব, জিএসটি লাগু হবে না। এবং তার সাথে গত 7 তারিখ, গত মাসের 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখ রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে বলেছে যে আমরা এই তাঁত শ্রমিক ভাইদের সমবায়ের অধীনে নিয়ে এসে তারা আর মহাজন আর বড় বড় শাড়ির মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না, সরকার তাদের লোন দেবে। আমরা বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছি। এই হচ্ছে আমার বিজ্ঞপ্তির কপি হাতে নিয়ে এসেছি। আমরা কথা দিয়ে, আমি ডিসেম্বর মাসে এসেছিলাম 2022 সালের, তারপর 23-এ নবজোয়ারে এসেছিলাম, কথা দিয়ে গেছিলাম, কথা রেখেছি। নবজোয়ার করার সময় আমাকে মায়েরা, দিদিরা, বৌদিরা রাস্তার দুধারে যখন গেছি ধরে বলেছে, বাবা মূল্য বৃদ্ধির এই বাজারে ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, দিদিকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে, সংসার চলছে না, কি করে সংসার চালাবো। আমি বললাম, মা আমরা চেষ্টা করব। আপনি পঞ্চায়েত নির্বাচনে কোনো ভাওতার শিকার হবেন না, নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন। আপনি লক্ষ্মীর ভান্ডার সামনে রেখে ভোট দিন, আপনি 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিন। আপনারা দিয়েছেন, বলুন আজকে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 1000 হয়েছে কিনা। মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে সেই দাবি বাস্তবায়িত হবে। কারোর ক্ষমতা নেই সেই দাবি থেকে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বঞ্চিত করে রাখবে। 2019 সালে আপনারা নিজের আবাস, নিজের ঘর, মাথার উপর পাকা ছাদ, রাস্তা, জলের প্রকল্প, এই বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন কি? রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে
তাই রাম মন্দির হয়েছে আপনার আপনার বাড়ির পাকা ছাদ নরেন্দ্র মোদী সরকার দেয়নি। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। এই ভোটে অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, শপথ নিতে হবে যে ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেব। আমি আপনাকে বলছি, যারা আমার কথা শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছরে 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এর মধ্যে কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান নেই। আমরা যদি 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে মানুষকে আবাসের টাকাও দেবো। আগামী দিন আপনি আপনার অধিকার সামনে রেখে লড়াই করুন। বাংলা বিরোধীদের, স্বৈরাচারী দুর্বৃত্তদের উৎখাত করার শপথ নিন। আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে মুকুটমণির হাত ধরে আপনার বাড়িতে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বাড়ির টাকা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি। এটা তৃণমূলের গ্যারেন্টি, এটা দিদির গ্যারেন্টি। আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আর বিজেপির আর মোদি গ্যারেন্টি 0 ওয়ারেন্টি। মোদির ওয়ারেন্টি আর বিজেপির ওয়ারেন্টি এটা হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট। আর দিদির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি? তার কারণ হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আপনি টেপ রেকর্ডারে চালাবেন, আটকে আটকে চলবে, খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর ডিভিডি চালালে কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। যা কথা দেয় কথা রাখে, তার নামই তৃণমূল। কথা দিয়ে কথা রেখেছে। আমরা বলেছিলাম আমরা সমবায়ের অধীনে এনে তাঁত শ্রমিকদের সাহায্য করব, আমরা করেছি। 1 বছর আগে কথা দিয়েছিলাম, বাস্তবায়িত করেছি। আমি আজকে কথা দিয়ে গেলাম, আপনারা তৃণমূলকে জেতান। আর এক একজন যারা এসছেন 5 জনের দায়িত্ব নিন। আপনাদের সবার পায়ে হাত দিয়ে যদি আমি আজকে প্রণাম করতে পারতাম, আমার জীবন ধন্য হতো। আপনাদের সবার পরিশ্রম এবং যেভাবে এসে আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতার ঋণে মানুষের থেকে পেয়েছি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, খালি আপনারা আগামী 13 তারিখ, ঐতিহাসিক 13ই মে, এই 13ই মে পরিবর্তন হয়েছিল বাংলায় 2011 সালে। এবার রানাঘাটে পরিবর্তন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? দুর্বৃত্তদের বিসর্জন হবে তো? দিল্লির পোষ্যদের বিসর্জন হবে? দিল্লির পোষা কুকুর দিল্লির কথায় উঠছে, দিল্লির কথায় বসছে, দিল্লির কথায় উঠছে, দিল্লির কথায় বসছে। দিল্লি চাইলে টাকা বন্ধ, দিল্লি চাইলে মানুষকে গালাগালি দেওয়া, দিল্লি চাইলে মানুষের টাকা আটকে দেওয়া। কেউ যদি দেখাতে পারে যে 5 বছরে জগন্নাথ সরকার, 5 বছরে মোদী প্রধানমন্ত্রী, জগন্নাথ সরকার এমপি এবং বিজেপির মুকুটমণি তো এখন ইস্তফা দিয়ে চলে এসছে তৃণমূলে, তাও তো বিজেপির 4 জন বিধায়ক রয়েছে। কেউ যদি দেখাতে পারে যে এদের নেতৃত্বে 5 বছরে দিল্লি থেকে 10 পয়সা এসছে, কোনো মানুষের উপকার হয়েছে, একটা মানুষের জন্য কোনো পর্যালোচনা বৈঠক হয়েছে, নদিয়ার কোনো বুথে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। আমি আপনাদের বলছি, আমরা ইস্তাহার প্রকাশ করেছি 2 দিন আগে। আমরা বলেছি ইন্ডিয়া জোট ক্ষমতা এলে আগামী দিন দিল্লির বুকে গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে। আর যত ভারতবর্ষে গরিব মানুষ আছে সবাইকে বছরে 10টা করে এলপিজি সিলিন্ডার আমাদের সরকার বিনামূল্যে দেবে, কেন্দ্র সরকার পরিবর্তন হলে। অন্যদিকে
বিজেপির ইস্তাহার প্রকাশ হয়েছে, মানুষকে কি দেবে কোনো উল্লেখ নেই। বেকারত্ব নিয়ে একটা বাক্য প্রয়োগ করেনি, কর্মসংস্থান নিয়ে একটা শব্দ লেখেনি, মূল্যবৃদ্ধি কি করে নিয়ন্ত্রণে আনবে সে নিয়ে কোনো কথা নেই। কি বলছে? বলছে আমরা ক্ষমতায় এলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করব। মানে এই ভোটটা হচ্ছে আপনাদের শেষ ভোট, তারপর 5 বছরে আপনারা 3 বার 4 বার করে ভোট দেওয়ার সুযোগ পান, সেটা একবার পাবেন। বিজেপির ইস্তাহারে রয়েছে, বিজেপির সংকল্পপত্রে রয়েছে, এটা আমি বলছি না। প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা হিন্দু নয়, তারা হিন্দু বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলবেন? কারা কারা মাছ খান? মাছ খান? স্টেজে কারা কারা মাছ খান একটু হাত তুলুন। কারা কারা মাছ খান? সংবাদ মাধ্যমের ভাইরা মাছ খাও না? একটু হাত তুলুন, হাত তুলুন। মাছ খান যারা হাত তুলুন। আপনারা সবাই মাছ খান তো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের হিন্দু বিরোধী বলছে মাছ খান বলে। এরা খালি আপনার ভোট চায় না, আপনি কি খান, কার সাথে কথা বলবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের জামা পরবেন, কি খাবেন সেটাও নিদান দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী। এই সরকারকে আমাদের উৎখাত করা উচিত কি উচিত না? আপনাদের স্বাধীনতা থাকবে? আপনারা বলুন। এই সিএ নিয়ে এত কথা, এই করব তাই করব। ভারতবর্ষে যত আইন পাস হয়েছে সব আইনের রুল ফ্রেম করতে 20 থেকে 25 দিন, বড় জোর 2 মাস 3 মাস। সিএ রুল ফ্রেম করতে 5 বছর লেগে গেল। ভাওতাবাজি করছে হ্যাঁ কি না বলুন? কি মায়েরা হ্যাঁ কি না? যারা জুমলা দিচ্ছে তাদেরকে যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দেবেন। আমি আপনাদের বলছি 13 তারিখ ভোট, 11 তারিখ প্রচারের শেষ দিন, এবং 11 তারিখ প্রচার শেষ হওয়ার পরে যখন বিজেপি দেখবে যে রানাঘাটের মানুষ এবার তো আর মনে হচ্ছে বিজেপিকে ভোট দেবে না, তখন আপনাদের বাড়ি বাড়ি যাবে পয়সা বিলি করতে। আমি আপনাদের বলবো, আমাদের নেতারা আপনাদের বলবে মা বাবা মায়েরা দিদিরা ভাইয়েরা বন্ধুরা পয়সা নেবে না। আমি আপনাদের হাত জোড় করে বলবো বিজেপি টাকা দিলে টাকাটা নিয়ে নেবেন। যদি আপনাদের টাকা দেয়, কাউকে ধরুন 500 টাকা দিল, দরদাম করবেন, 2000 চাইবেন। কাউকে 2000 দিলে 5000 চাইবেন। এই টাকা আপনার টাকা। 5 বছর আপনার সাথে বঞ্চনা করেছে, বেইমানি করেছে, গদ্দারি করেছে, 2 নম্বরি করেছে, ভাওতাবাজি করেছে। আপনি একদিন করবেন 13ই মে, 100 সোনার কি 1 লোহার কি। আপনি একদিন সুযোগ পাচ্ছেন। স্যাকরা ঠুকঠাক কামারের 1 ঘা। আপনি সুযোগ পাচ্ছেন 13 তারিখ। যাকে 500 দেবে সে 2000 চাইবেন, যাকে 2000 দেবে সে 5000 চাইবে। আর ক্লাবগুলোকেও টাকা দেবে। যখন মমতা ব্যানার্জি দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য ক্লাবগুলোকে 50,000 টাকা দেয়, তখন এই বিজেপি গিয়ে হাইকোর্টে পিআইএল করে যাতে দুর্গাপুজো না হয়। আর ভোটের সময় আপনাকে আপনার বাড়িতে আপনার পাড়ার ক্লাবকে টাকা দিতে আসবে। আপনাকে 500 দিলে 2000 চাইবেন, 2000 দিলে 5000 চাইবেন, আর ক্লাবগুলোকে 10,000 করে দেবে, 50,000 চাইবে ভাইরা। এই টাকা বাংলার টাকা, নদিয়ার টাকা, ফুলিয়ার টাকা, কৃষ্ণগঞ্জের টাকা, রানাঘাটের টাকা, শান্তিপুরের টাকা, নবদ্বীপের টাকা, তেহট্টের টাকা, কৃষ্ণনগরের টাকা। এই টাকা বাংলার খেটে খাওয়া মানুষের টাকা। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় আগামী 13ই মে জবাব দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, মোদিজি বলছে আব কি বার 400 পার। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, 400 পার নয়, 440 ভোল্টের ঝাটকা যেন দিল্লির নেতারা খায়। আর ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। বিজেপির নেতারা কুচবিহারে বলেছে
যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমার কাছে অডিও ক্লিপ রয়েছে। বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বলেছে, আমি আপনাদের শোনাতে পারি, নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আপনারা শুনুন। বলছে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না। আবার শুনবেন। চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।